প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডিপ্রেশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম 1962 সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালে মনোরোগ বিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। স্যার, ডিপ্রেশন, একজন ব্যক্তি ডিপ্রেশনে আছেন এটি তিনি আসলে কিভাবে বুঝতে পারবেন? ডিপ্রেশন একটা আবেগগত সমস্যা, আমরা বলি মুড ডিসঅর্ডার। যদি মুডকে আমি সংজ্ঞায়িত করি প্রথমে, তাহলে সহজ হয়ে যাবে। মুড হলো আবেগের একটি পর্যায়, ইমোশনের একটি পর্যায়, যেটা মানুষের জীবনটাকে রাঙাতে পারে আবার ডাউন করতে পারে। সো মুডের দুইটা পর্যায়, একটা ইলেশন, রাঙিয়ে দেওয়া, একটা ডিপ্রেশন, অবনমন করে দেয়। অবনমনের যে বিষয়টা, সেটা সে নিজে বুঝতে পারবে, আশেপাশের অন্যরাও বুঝতে পারবে। আমি যেটা বলছি, এটা মুড মানে হলো মনটা খারাপ থাকবে। প্রথমত হিসাবটা হলো তার মন খারাপ, ভালো লাগে না। আগে যে উদ্যম ছিল, উচ্ছ্বাস ছিল, মনোবল ছিল, একটা প্রাণ চাঞ্চল্য ছিল, সেটা কোথায় জানি হারিয়ে গেল। সেটা চুপসে যায়, একটু না আইসোলেটেড হয়ে থাকে। আগের মতো সেই হই হুল্লোড়টা আর করতে পারে না, মনটা ছোট হয়ে যায়। আমাদের কাছে এসে বলে যে আর কিছু ভাল লাগে না ডাক্তার সাহেব, কিছু ভাল লাগছে না। আবার তার যে কর্মস্পৃহা, কর্মচাঞ্চল্য ছিল, সেটা নষ্ট হয়ে যায়। একজন মা, শহরের ছেলে শহরে থাকে, মার গ্রামের বাড়িতে গেল, মা তো 10টা তরকারি নিয়ে রেডি করে রাখে, এইটা খাবে, সেটা খাবে, সেটা খাওয়াবে। কিন্তু যখন ডিপ্রেশনে মা থাকে, মা ভয় পেতে থাকে যে আমার বাচ্চাটা আসতেছে, আমি তো তার জন্য একটা রান্নাও করতে পারছি না, আমার রান্না করতে ইচ্ছাই করছে না, আমার মনে হয় আমি পারছি না। এই যে পারছি না, ল্যাক অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস, কাজকর্মের যে স্পৃহাটা নষ্ট হয়ে গেল, উদ্যমটা নষ্ট হয়ে গেল, এইগুলিতে কিন্তু বোঝা যাবে যে সে ডিপ্রেশনে আছে। আরেকটা জিনিস, আশেপাশে থেকে কেমনে বুঝবে? আগে যে সে শটান শটান হয়ে হাঁটতো, আগে যে ধুপধুপ করে হেঁটে যেত, সেই হাঁটাটা যেন মৃয় হয়ে গেছে, স্লত হয়ে গেল, গতি কিন্তু স্লো হয়ে গেছে। আগের মতো বুক টানে যে বুক ফুলে হাঁটতো, সে মাথা নিচু করে হাঁটে। এখন আর হাঁটাটা এরকম নেই। আগে চুলটা এরকম সুন্দর করে ব্রাশ করতো, সেই ব্রাশটাই নেই। শার্টের কি ইস্ত্রিটা হয় না, জুতাটা এখন আর পালিশ হয় না। এই ভাল লাগাটা, এই জিনিসগুলি করে না, এটা কিন্তু আশেপাশের লোক বুঝতে পারে। আচ্ছা, আগে যে টেবিলে বসে 2-3টা গপ্প করতো, এই ভাই আসো, কথা বলো, চা খাই, গপ্প করি, সেইটা কিন্তু আর করে না। তাহলে এই জিনিসগুলিতে কিন্তু সে বুঝতে পারছে যে তার হচ্ছে না। মূলত দুইটা জিনিস, একটা হলো মুড ভালো না, মন ভালো না, আর একটা হলো সে কাজকর্মের যে ইন্টারেস্ট, সেটা থাকবে না। আর আশেপাশে যে কথাগুলি বললাম সেইগুলি। আরেকটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ হলো ঘুম। সাধারণত ঘুমটা হয় না, অথবা যদি ঘুমটা হয়, সন্ধ্যা রাতে কিছু ঘুম হয়, শেষ রাতে উঠে যায়, আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং। 3টার সময় উঠে যাওয়ার পরে আর ঘুম হয় না, এপাশ ওপাশ করে, মন ভাল লাগে না, সারা দুনিয়ার চিন্তা মাথায় ভিড় করে। সকালে ওঠার পর একটা ফ্রেশ থাকে মানুষের মধ্যে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু তার মর্নিং ফ্রেশলেসনেস, কোনো মর্নিং উঠে কোনো ফ্রেশনেস থাকে না। মনটা খুব, ঘুম থেকে ওঠার পরে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় কেন রাতটা পোহালো, হায় রে দিনটা কেমন করে যাবে, আমি কি করে দিনটা কাটাবো, এরকম একটা ভাব চলে আসে। খাওয়া দাওয়া করতে চায় না, খাবার দাবারটার ইচ্ছা হয় না, একেবারে না খেয়ে ওজনেই কমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। বাট 5% কেসে কিন্তু একেবারে আপনার উল্টোটা হতে পারে, বিঞ্জিট গবাগপ খায়, আর 5% ক্ষেত্রে সারাদিন ঘুমায়, এরকম কিন্তু হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসে ঘুমে প্রবলেম হয়, খাওয়া দাওয়াতে প্রবলেম হয়, বাকিগুলি অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটি কমে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট, যে আমাদের সমাজে আমরা যেখানে বসবাস করি, সেখানে মেয়েদের ডিপ্রেশন কিন্তু বেশি হয়, অনেক বেশি। তো সেই মেয়েরা কিন্তু যখন মনের কথাটা বলতে চায়, আবেগের কথাটা কাউকে বলতে চায়, স্বামীকে বলতে চায় বা মাকে বলতে চায়, কেউ কিন্তু এটার দাম দেয় না, মূল্যায়ন করে না। মনের কোনো দাম নেই, আবেগের কোনো দাম নেই। সেই জন্য আমাদের মেয়েরা, বোনেরা, মারা এক্সপ্রেস করে শারীরিক উপসর্গ দিয়ে। মাথা ব্যথা, শরীর জ্বালা পোড়া করে, সব আঙ্গুলের নখ থেকে সমস্ত পুড়ে পুড়ে যায়, মাথা দিয়ে আগুন বের হয়,
এই কমপ্লেনগুলিকে আমাদেরকে খুব বেশি করে। মাসিকের গন্ডগোল হয়, খাবার দাবারের অনিয়মের কথা যেটা বলছি, দুর্বলতার কথা, স্পিডটা যেটা ছিল সেটা নাই, তো একটুতেই ফেটিক হয়ে যায়, তার সমস্ত কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে। তাহলে এই উপসর্গগুলি কিন্তু নিয়ে আসতে পারে। সুতরাং এই উপসর্গগুলি আপনি বলেছিলেন যে কি করে চেনা যায়, তাহলে এইভাবেও কিন্তু চেনা যেতে পারে। আমরা অনেককে বলতে শুনি যে তারা বলছেন যে জীবনের প্রতি এক ধরনের অনীহা রয়েছে, সেটিও কি আসলে ডিপ্রেশনের লক্ষণ কিনা? যখন ডিপ্রেশনটা তীব্র হয়, আমরা যদি ডিপ্রেশনটা ওইভাবে ভাগ করে ফেলি, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মৃদু, মাঝারি এবং তীব্র, যখন ডিপ্রেশনটা তীব্র হয় তখন কিন্তু জীবনের প্রতি তার বীতশ্রদ্ধতা আসে, জীবনের প্রতি কোনো তার মায়া থাকে না, অনেক ক্ষেত্রে খুব কঠিন একটি সিদ্ধান্তের মধ্যে চলে আসে, সে হয়তো আত্মাহুতি দিয়ে দিতে পারে। এটা একটু ডিপ্রেশনের একটু কঠিন পর্যায়ে, যখন চিকিৎসা করা হয় না, শেষ পর্যায়ে চলে যায়, তখন চতুর্দিকে সব কিছু মনে হয় যে কেউ নেই আর কি, সেই গানের লাইনের মতো আর কি, আশা নেই, আলো নেই, শুধু আধার চারিদিক, মনে হয় যে কোনো কিছুই নেই, আমার সব কিছু বোধহয় বৃথা হয়ে গেল, আমার কোনো কিছুই কাজে লাগলো না, আমার দ্বারা কিছুই হলো না, এরকম একটা তৈরি কিন্তু হয়। সেটা হলো ডিপ্রেশনের সিভিয়ার ডিপ্রেশন, বা আমরা বলি সাইকোটিক ডিপ্রেশন। এই ক্ষেত্রে কিন্তু রোগীর আরও কিছু কঠিন উপসর্গ হতে পারে, সেগুলো ডিলিউশন, ভ্রান্ত বিশ্বাস আসতে পারে তার মধ্যে। কীরকম ভ্রান্ত বিশ্বাস? গিল্ট ফিলিং, খুব অপরাধবোধ কাজ করে। কীরকম অপরাধবোধ? সেই কোন কালে যখন আমি ক্লাস 10-এ পড়েছিলাম বা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, কারো একটু হাতটা ধরেছিলাম, এখন মনে হয় সেই হাত ধরা তো অন্যায় হয়ে গেল, এইটা তো আমি তাদের তো বিয়ে করি নাই, আমার তো এটা বড় পাপ হয়ে গেছে, সেই গিল্ট ফিলিং একটা চলে আসছে। অথবা ফিলিং অফ ওয়ার্থলেসনেস, সে কাজ করছে, চাকরি করছে, কিন্তু সে আরেকজনের সাথে তুলনা করে দেখলো যে তার তুলনায় তো আমি কিছু নাই, তখন মনে হলো যে আমার তো কিছুই হলো না। এই যে ডিলিউশনগুলি, গিল্ট ফিলিং বলি, ওয়ার্থলেসনেস বলি, এগুলি কিন্তু ডেভেলপ করে। এই ডেভেলপ করার সাথে সাথে তার কিছু হ্যালোসিনেশন হতে পারে, কানে গায়েবী আওয়াজ হতে পারে, তোর তো কিছুই নেই, তোরে তো কিচ্ছু হলো না, তুই তো কিছুই পারলি না জীবনে, তুই একটা ওয়ার্থলেস। এবং তখন যেটা কঠিন একটি হ্যালোসিনেশন, অডিটরি হ্যালোসিনেশন হয়, শুনে যে তুই মারা যা, তুই মরস না কেন, দ্যাট ইজ ডেঞ্জারাস। এটি কেন হয়ে থাকে? এই যে হ্যালোসিনেশন বললাম, তার ভিতরে যে কষ্টটা, তার ভিতরের কষ্টটা যখন লাঘব হয় না, নিজের যখন ছোট ভাবা শুরু করে, তখন মনের থেকে তৈরি হয় সেই কথাটি, আওয়াজটি, অডিটরি হ্যালোসিনেশন বলছি আমরা, তখন কিন্তু সে এই জিনিসটা ডেভেলপ করে যায়। এবং এটা একটা মারাত্মক পর্যায়ে এবং খুব ডেঞ্জারাস, বিকজ এই যে ভয়েসটা, এই যে কমেন্টটা বা এই যে ইনস্ট্রাকশনটা যে তুই মরে যা, এটাতে কিন্তু অনেকে মরেও যেতে পারে। এবং সেই জন্য ডিপ্রেশনটা চিকিৎসা করা খুবই জরুরি, তা নাহলে এই পরিণতি যদি হয় তাহলে তো সবই শেষ হয়ে গেল। নিশ্চয়ই একজন ব্যক্তি আসলে তিনি বুঝতে পারেন কিনা যে তিনি ডিপ্রেশনের মধ্যে আছেন? একজন ব্যক্তি যখন এই পর্যায়ে যায়, যখন অফিসে কাজটা করতে পারে না, সে ভাল লাগছে না তার, যে মা বলছিলাম খাবারটা তৈরি করতে পারে না, তখন কিন্তু বুঝতে পারে যে আমি তার নিজের মধ্যে আসলে সেই অনুভূতিটি থাকে কিনা যে তিনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। জি, কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে, তার ভিতরে নিজের মধ্যে ডেভেলপ করে। এবং ডিপ্রেশনের অনেক ডিপ্রেশন কিন্তু নিজেরাই ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে চিকিৎসা নেয়, অথবা যখন নিজে বুঝে না, পাশের জন কিন্তু বুঝে। আমাদের সমাজে তো আপনি জানেন যে স্টিগমা আছে, আমাদের কুসংস্কার আছে, ডাক্তারের কাছে যেতে চায় না, এটা নিয়ে আবার কি ডাক্তারের কাছে যাবে। ছেলেদের আরেক সমস্যা, আরেক কুসংস্কার, ছেলে তো স্ট্রং, আরে আমি তো বীর পুরুষ, আমার কিবার ডিপ্রেশন, অথচ উনি কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে ভুগতেছেন, উনি কিছুই করতে পারতেছেন না, কিন্তু সেই ভয়, সেই কুসংস্কার, আমি কিভাবে এটা প্রকাশ করবো যে আমি কিছু ভালো লাগছে না। আমরা অনেক সময় ইগোর ব্যাপারও দেখি, রাইট, ইগোর ব্যাপারটা দেখি আর কি। তখন মনে করে যে আমি কি করে বলবো যে আমার ভালো লাগছে না, আমি কি করে বলবো যে আমার কিছু করতে ইচ্ছা করে না, আমার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, বীরত্ব নষ্ট হয়ে যাবে। সেই সময় কিন্তু এটাও আরেক রকম কুসংস্কার আমাদের ছেলেদের মধ্যে কাজ করে। মা বোনদের ক্ষেত্রে আমরা ডিপ্রেশন এরকম দেখতে পাই, সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? আমার মনে হয় যদি আমরা ক্লাস করি, আমরা যদি বলছিলাম যে মাঝারি, মৃদু, মাঝারি এবং সিভিয়ার, এই তিন ক্ষেত্রের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই দরকার, মাঝারি এবং তীব্র। প্রাথমিক যে পর্যায়টা মৃদু যেটা, সেইটা কিন্তু আপনার আলাপ আলোচনা করে, যোগাযোগ স্থাপন করে, আমরা বলি ডিপ্রেশন লেটস টক, চলো কথা বলি, কথা বললে মনের কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। অনেক ডিপ্রেশনের পিছনে কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, কিছু কারণ থেকে যায়, সেই কারণগুলি যদি রিমুভ করা যায়, কারণগুলি দূর করা যায়, তাহলে তো ভালো হয়ে যায়। আমরা বলি কারো সাইকোলজিক্যাল ট্রমা, মনের মধ্যে কষ্ট যদি ডেভেলপ করে, তাহলে তার ডিপ্রেশন হতে পারে। এবং এই কষ্টের 90% কষ্ট কিন্তু দূর হয়ে যায় যদি আমরা কথা বলতে পারি।
সুতরাং এই কথা বলাটা কিন্তু জরুরি। আমরা যারা ঘরে থাকি বা বাইরে থাকি, আমরা যেন পরিবারের সদস্যদের একটু খোঁজ নেই, তার মনের কষ্টটা জানার চেষ্টা করি, তার আবেগটা বোঝার চেষ্টা করি, আবেগটা শেয়ার করার চেষ্টা করি, আবেগটাকে লাঘব করার চেষ্টা করি, তাহলে কিন্তু ডিপ্রেশনের মৃদু পর্যন্ত শেষ হয়ে যাবে। ডিপ্রেশনের চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে আমাদের দেশে? বাংলাদেশেও ডিপ্রেশনে যে আমরা একটা ন্যাশনাল স্টাডি করেছিলাম, একটি বড় সার্ভে হয়েছিল, সেই সার্ভে বাংলাদেশেও প্রায় 7 ভাগ মানুষের ডিপ্রেশন আছে। সেটা কিন্তু করোনার আগের কথা বলছি, করোনাতে ডিপ্রেশন আরও বেড়ে গিয়েছিল। বাট সারা পৃথিবী জুড়েই 8 থেকে 18% মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছে। আচ্ছা, মানে 5 জনের 1 জন কম বেশি ডিপ্রেশনে কিন্তু ভুগছে। এবং এটা বলা হয় যে দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মরবিডিটি ইন দ্য ওয়ার্ল্ড। সমস্ত রোগের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম রোগ, কার্ডিওভাস্কুলারের পরেই। বলা হয়েছে যে বিশ্ব 2030 তার মধ্যে এটা প্রথম হবে, কারণ মানুষের লাইফ অনেক কমপ্লেক্স হচ্ছে, জটিল হচ্ছে, জীবন চলাটা জটিল হচ্ছে, মেকানিক্যাল কেমিক্যাল সব মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আমরা কমপ্লেক্স একটি লাইফ লিড করি, যেখানে আবেগ মন সেগুলি গণ্য করা হচ্ছে না। এজ এ রেজাল্ট কিন্তু রোগটা বেড়েই যাচ্ছে। সেই হিসাবে ডিপ্রেশন তো হবেই, হচ্ছেই, চিকিৎসা করতে হবে। আর একটা কথা বলতে আপনাকে বলেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি হয় রোগটা, রাইট? সেই ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি বায়ো সাইকো সোশ্যাল মডেল, বায়োলজিক্যাল চিকিৎসা, সাইকোলজিক্যাল চিকিৎসা, সোশ্যাল সামাজিকভাবে। তো আমরা ডাক্তার হিসেবে বলতে পারি, শুধু ডাক্তার হিসেবে না, এটি বিজ্ঞান, যে এই ডিপ্রেশনে ব্রেইনে একটি কেমিক্যাল বা 2টি কেমিক্যাল বা 3টি কেমিক্যালের ব্যত্যয় ঘটে। আচ্ছা, বিশেষ করে সেরোটোনিন নামে একটি কেমিক্যাল, নিশ্চয়ই এই সেরোটোনিনটা কমে যায় ব্রেইনে। সো এই যদি সেরোটোনিনটা আমরা বাড়িয়ে দিতে পারি ব্রেইনের মধ্যে, তাহলে কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করে খুব ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, সুতরাং চিকিৎসার মধ্যে বায়োলজিক্যাল চিকিৎসা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা করা খুব দরকার এবং খুবই ভালো। নিশ্চয়ই। এবং চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিপ্রেশন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে। সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চা মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্ক শেক পছন্দ করে। সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছায় আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে। তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন, সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই, সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন। একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে। বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন, সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে, তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন।
অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম ডিপ্রেশনের চিকিৎসা পদ্ধতি নিয়ে। ডিপ্রেশনে কিছু কিছু খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে ডিপ্রেশনের ভালো হতে সাহায্য করে। যে সমস্ত খাবারের ট্রিপ্টোফেন আছে, অ্যামাইনো অ্যাসিড একটি প্রোটিন, তাই সেই সমস্ত খাবার কিন্তু আমরা যে সেরোটোনিনের কথা বলেছি সেরোটোনিন তৈরি করতে লাগে, সেই খাবারে যদি এগুলি থাকে তাহলে কিন্তু ভালো হয়। যেমন কলা, যেমন নাট, বাদাম জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবার, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে কলা, বাদাম এই সমস্ত খাবার যদি গ্রহণ করে কেউ তাহলে কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করতে, আরোগ্য লাভের জন্য সাহায্য করবে এবং ওষুধ দিয়ে খুব ভালো চিকিৎসা করা যায়। মাঝারি এবং তীব্র যে ডিপ্রেশন সেগুলিতে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে। এবং আজকাল বাজারে অনেক রকম ওষুধ আছে। আমরা কমনলি আজকাল আগের যে জেনারেশন ওষুধ ছিল সেগুলির কিছু সাইড এফেক্ট ছিল, আজকাল যে আমরা ওষুধ ব্যবহার করি এগুলির খুব সাইড এফেক্ট একেবারেই নেই। এই ওষুধ খেয়ে আপনি অফিস করতে পারবেন, গাড়ি চালাতে পারবেন, স্কুলে যেতে পারবেন, মেশিনে কাজ করতে পারবেন, যা খুশি প্রয়োজন আপনি সব কিছুই করতে পারবেন। সুতরাং নির্ভয়ে নির্বিঘ্নে আপনি কিন্তু ওষুধ ব্যবহার করে চিকিৎসা করতে পারেন, যার ফলাফল খুবই ভালো। 30 to 50% ডিপ্রেশন এক চিকিৎসাতেই কমপ্লিট ভালো হয়ে যাওয়া সম্ভব। হাওয়ার যেহেতু আমাদের জীবনে চড়াই উতরাই আছে, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত আছে, স্ট্রেসর আছে, মানসিক চাপের বিষয়টি আছে, চাপে পড়লে ডিপ্রেশন তো ফিরে আসতে পারে, বাট ওভারঅল ডিপ্রেশনের চিকিৎসার ফলাফল খুবই ভালো। আর চিকিৎসা গ্রহণ না করলে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার কাজকর্ম তো ব্যাঘাত ঘটবেই, আপনার সামাজিক পারিবারিক জীবনে ব্যাঘাত ঘটবে, নিজের জীবনের ব্যাঘাত ঘটবে, বাট সবচেয়ে কঠিন যে বিষয়টি সেটা হলো নিজের জীবন বিসর্জন দেওয়ার বিষয়টি, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে আত্মাহুতি দেওয়ার মতো বিষয়টি, আত্মহত্যার মতো বিষয়টি কি ডিপ্রেশন থেকে হতে পারে। এবং 10% সিভিয়ার ডিপ্রেশন, 10 ভাগ 100 জনের মধ্যে 10 জন কিন্তু এই কাজটা করে ফেলতে পারে। সুতরাং ডিপ্রেশনের চিকিৎসা করা অতীব প্রয়োজন। আমাকে বাঁচাতে হলে, আমার সন্তানকে, পরিবারকে বাঁচাতে হলে চিকিৎসা গ্রহণ করতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এনটিভিকে এই ডিপ্রেশনের মতো একটি বিষয়ের উপরে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিপ্রেশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের যে সমস্ত তথ্য উপাত্ত যতটুকু আছে আমাদের কাছে, তাতে দেখা যায় যে বাংলাদেশে প্রায় এখন সমস্ত জনসংখ্যার প্রায় 3 থেকে 4 কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে 40 থেকে 50 হাজার রোগী হঠাৎ আমরা যেটা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা একদম কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজের একেবারে শেষ ভাগ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগছে আর কি, হয় ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন, সেরকম রোগীর সংখ্যা আসলে প্রতি বছর প্রায় 40 থেকে 50 হাজার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।